আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমের প্রেমগাথা পর্ব ৩৮ লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আশেপাশে বাড়িঘর মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ের হাহাকার আর ঝিঝি পোকার শব্দ। অসংখ্য বন্য শেয়ালের খ্যাঁকচারা হুঙ্কারের ডাকও শোনা যাচ্ছে। এই অচেনা জায়গার নাম, ঠিকানা, লোকেশন কিছু জানা নেই মায়ার। এমনকি ওরা কোথায় আছে তাও জানে না। মায়া দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে দেখল ছেলেগুলোর অবস্থান কোথায়। আহত ছেলেটাকে ঘিরে বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। বাকি ছেলেগুলো এদিকটায় এগিয়ে আসছে মায়াদের ধরতে। এইখান থেকেও মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেজন্য মায়া বুদ্ধি খাটিয়ে আর সোজা রাস্তা ধরে দৌড়ালো না। কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানেই একটা সময় ছেলেগুলোর হাতে সহজেই ধরা পড়ে যাওয়া হবে। পিচঢালা রাস্তায় মায়াদের সরাসরি দেখতে পারবে, সেজন্য ওদের ধরাও সহজ হবে। কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খোঁজ পাওয়াই মুশকিল হবে। মায়াদের দেখতে না পারলে খোঁজা মুশকিল হবে বলেই মায়ের সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরল রাফাকে নিয়ে। অচেনা অজানা পাহাড়ের বুকে উঠতে লাগলো অন্ধকারের মাঝে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মাঝেই কোথাও একটা আশ্রয় নিতে হবে ওদের। নয়তো বেশিক্ষণ দৌড়ানো ওদের দ্বারা আর সম্ভব হবে না। অলরেডি দুজনের শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়ের আঘাতপ্রাপ্ত পায়ে আরো আঘাত পাচ্ছে পাহাড়ের উঁচু নিচু গর্তে আর গাছের ডালপালায় হোঁচট খেতে খেতে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের মধ্যস্থতায় ছোট গুহার সন্ধান পেতেই মায়া সেটাতে ঢুকে পড়ল রাফাকে নিয়ে। চেপে চেপে দুই বান্ধবী একত্রে বসতেই মায়া দ্রুত ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ ঢেকে দিল। ভয়, অস্থিরতা, আতঙ্কে দুজনেই ছিটিয়ে বসল। দীর্ঘ সময়ের দৌড়াদৌড়িতে শ্বাস ফুলে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে দুজনেই। এর মাঝে ছেলেগুলো দৌড়াদৌড়ি আর খাক ছেড়ে হুঙ্কারের শব্দ শোনা গেল গুহার সামনে। আতঙ্কে রাফা কেঁদে উঠতেই মায়া দ্রুত ওর মুখ চেপে ধরল ভয়ে। অন্ধকারের মাঝে রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলোর হাতে ধরা পড়ে, তাহলে এবার আর প্রাণের রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে রইল যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহা হতে দূরে না যাচ্ছে। এর মাঝেই দেখতে পেল ছেলেগুলোর হাতে ফোনের আলোয় ওদের সন্ধান করতে। রাগান্বিত ছেলেগুলো মায়াদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়াতে দাঁড়াতে গালি দিয়ে বলল, শালে দুইটা জীবনের দৌড় করাচ্ছে আজ। একবারও শুধু পাইয়া নেই, দুইটারে কুবাইয়া মারুম শালিগো। নতুন মায়া আছে না, যেটা আমাগো তুইলা আনা মায়াডারে ছাড়াই লইয়া গেল, ওই মাইয়াটা বেশ চতুর। এই শালি আমাদের এত দৌড় করাচ্ছে। একবার খালি এই শালিরে ধরতে পারলে সবার আগে কুপাইয়া মারো মিডারে। তারপর শালির কাঁচা মাংস সিদ্ধ ছাড়াই কাঁচা খাবো। এই শালি আমার শরীরে জেদ উঠাই দিছে। এইটা না ধরা পর্যন্ত শান্তি নাই। এই, সবাই একত্রে দৌড়ানোর দরকার নাই। সবাই আলাদা আলাদা হইয়া দৌড়া। মাইয়া দুইরা আশেপাশেই হইব। এই পাহাড়ে বেশিক্ষণ দৌড়াইতে পারবো না। এর থেকে সামনে গেলেই ডাকাতের হাতে পড়ব। এর আগে আমাদের মাইয়া দুইটারে ধরতে হইব। ছেলেটির কথায় হইচয়ে বাকি ছেলেগুলো সম্মতি দিয়ে সবাই আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়ল মায়াদের খুঁজতে। গুহার সামনে কারো উপস্থিতি ঠাওর না পেয়ে রাফার মুখ ছাড়ল মায়া। বুকে হাত বেঁধে মায়া স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মধ্যেই রাফা ভয়ার্ত গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, ওরা সবাই তো তোর ওপর ভীষণ রেগে আছে আমাকে ছাড়িয়ে এনেছিস বলে। আমার জন্য তুই তোর নিজের জীবনও বিপদে ফেলে দিলি। আজকে তুই না থাকলে এতক্ষণে হয়তো আমার সব শেষ হয়ে যেত ছেলেগুলোর হাতে। তোর ঋণ আমি কোনোদিন শেষ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেস্তা হয়ে এসেছিস। আর তুই আমার জন্য রিনা খান হয়ে এসেছিস এই ফাটা বাঁশ গলা নিয়ে। বারবার সতর্ক করছি উঁচু গলায় কথা না বলতে, তারপরও ফাটা বাঁশের মতো চিল্লিয়ে কথা বলছিস। তোর এই বাঁশ গলার জন্য আজ এই অবস্থা আমাদের। নয়তো সেই কখন তোকে নিয়ে চুপিসারে পালিয়ে যেতাম। গলার এত জোর থাকলে তখন রাস্তায় পড়ে চিল্লালি না কেন? অন্তত তোর গলার জোরে আমাদের বাস থেমে যেত, আমরাও নিরাপদে থাকতাম। পুনরায় রাফার উঁচু গলায় মায়া খানিকটা রাগ নিয়ে উক্ত কথাগুলো ফিসফিসিয়ে শোধালো রাফাকে। মায়ের কথায় রাফা চুপ হয়ে গেল। সত্যি, তখন রাফা মায়াকে দেখে বোকামি করে না চেল্লালে হয়তো এখন ওদের এত রাতে দৌড়াদৌড়ি করতে হতো না। নিশ্চুপে পালিয়ে আসতে পারত। রাফা নিজের ভুল বুঝতে পেরে মায়ের সঙ্গে আরো চেপে বসল। মায়ার উদ্দেশ্য করে নরম গলায় ফিসফিসিয়ে বলল, তুই অনেক সাহসী মায়া। তোকে দেখে এত সাহসী মনে হয় না। মনে হয় তুই ভীষণ বোকা আর সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর ভয় করছে না?
ছেলেগুলোর হাতে ধরা পড়লে কি হবে আমাদের সেটা ভেবে। রাফার কথায় মায়া মাটির দেয়ালে হেলিয়ে বসলো। ডান পায়ে ভীষণ ব্যথা করছে ওর। অন্ধকারে মায়া নিজের ডান পাটা ছুতেই চোখ খিচে গেল ব্যথায়। বুঝতে পারলো পা কেটে জখম হয়ে গেছে পুরোটা। মায়া দু হাতে ডান পাটাকে কাছে টানতে টানতে রাফার কথার উত্তরে বলল, ভয় পেলে কি হবে? আমাদের কে বাঁচাতে আসবে এখানে? আশেপাশে দেখছিস কাউকে তুই? তাহলে ভয় পেয়ে নিজেকে গোন্ডাদের হাতে তুলে দিব কেন বল আমাকে? অন্ধকারে মায়ের পায়ের আঘাতটা ঠাউর করতে পারল রাফা। সেজন্য একইভাবে বলল, আমি তা বলিনি। আসলে আমি বলতে চাচ্ছিলাম, এমন একটা পরিস্থিতির মাঝে তুই এত সাহস কোথায় থেকে পাচ্ছিস? আমার তো ভয়ে জান বের হয়ে যাচ্ছে। আমি জানি না রাফা, এত সাহস কোথায় থেকে পাচ্ছি। তবে আজ আমার মনের জোর এমনি আসছে বলেই নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজ লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারো আমানত। আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে। আমার তার জন্য হলেও নিজেকে হেফাজতে রাখতে হবে রাফা। মায়ার কথার মানে বুঝতে পারল না রাফা। সেজন্য রাফা মায়াকে কিছু প্রশ্ন করবে তার আগে মায়া বলল, তোর কাছে কোনো ফোন টোন হবে রাফা? থাকলে বের কর। কারোর সাথে যোগাযোগ করা দরকার। নয়তো এখান থেকে আমরা বের হতে পারবো না। মায়ের কথায় টনক নড়ল রাফার। ও দুটো ফোন সঙ্গে নিয়ে এসেছিল এই ট্যুরে। একটা টাচ ফোন, অন্যটা বাটন ফোন ছিল। টাচ ফোনটাতে সারাদিনে ছবি তোলায় বন্ধ হয়ে গিয়েছিল বলে ওর বান্ধবীর নদীর কাছে সেটা জমা রেখেছিল। সেজন্য এখন ওর কাছে সেই টাচ ফোনটা নেই। বাকি বাটন ফোনটা ওর ব্যাগেই ছিল। আর সেই ব্যাগটা ওর কাঁধ জড়িয়ে কোমরে ছিল। কিন্তু নেশাখোর ছেলেগুলো ওকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও না কোথাও পড়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওর গায়ে থাকবে না সেটা। রাফা নিজের গা চেক না করেই মায়াকে বলল, আমার কাছে কোনো ফোন নেই রাফা। একটা ফোন বাসে ফেলে এসেছি, অন্যটা ব্যাগে ছিল। ছেলেগুলো আমাকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও পড়ে গিয়েছে। রাফার কথায় মায়ের তৎক্ষণাৎ উত্তর আসলো। মায়া বলল, তোর কোমরে যে ব্যাগটা ঝুলছে ওইটাতে ফোন টোন নেই? আমার কোমরে ব্যাগ মানে? কথাগুলো বলতে বলতে রাফা নিজের শরীরে হাত বুলিয়ে দেখল সত্যি সত্যি ওর কাঁধে ব্যাগটা এখনো রয়েছে। দীর্ঘ সময়ের আতঙ্কের দৌড়াদৌড়িতে রাফার মনে হয়েছিল ওর ব্যাগটা নাও থাকতে পারে। তবে এই মুহূর্তে ব্যাগটা পেয়ে রাফা খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ব্যাগটা হাতে নিতে নিতে মায়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটাতে আছে একটা ফোন। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। ছোট ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে সেটাতে আলো জ্বালিয়ে মায়ের হাতে দিল রাফা। ফোনটা পেয়ে মায়া খুশিতে আত্মহারা হয়ে রাফাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। এই অসময়ের এই ছোট ফোনটা আজ জীবন বাঁচাবে ওদের। পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেই মায়া ভীষণ খুশি হলো। রাফাত থেকে ফোনটা হাতে নিতেই মায়া আগে নিজের পায়ে ফোনের আলো ফেলে দেখলো ওর পায়ের কি অবস্থা। অল্প আলোয় মায়ের পায়ের দিকে তাকাতেই রাফা আতঙ্কে চেঁচিয়ে ওঠার মতন মায়ের পা দু হাতে ধরতে চেয়ে ফিসফিসিয়ে বলল, হায় হায় মায়া, তোর পা তো পুরো শেষ, রক্তাক্ত হয়ে আছে। এই পায়ে এতক্ষণ দৌড়িয়েছিস? মায়া রাফার হাত থেকে নিজের পা ছাড়িয়ে হাতের ফোনটা রাফার হাতে দিল ওর পায়ে আলো দিতে। পায়ের ব্যথায় মায়ের মাথা পর্যন্ত টনটন করছে। লাল রক্তে রক্তাক্ত হয়ে আছে মায়ের পুরো ডান পা। এমনকি মায়ের পরিহিত সাদা সালোয়ারের নিচটা রক্তে ছিটায় লাল লাল হয়ে আছে। মায়া পা বাড়িয়ে ডান পায়ের সালোয়ারটা একটু টেনে উপরে তুলল। পায়ের রক্ত পড়া বন্ধ করতে নিজের গায়ে সাদা ক্রসিং বেল্ট টেনে খুলে শক্ত করে বাঁধল নিচের পায়ে। তারপর রাফার হাত থেকে ফোনটা নিতে নিতে সেটাতে নাম্বার টাইপিং করে কল মেলালো আরিফকে। কিন্তু নেটওয়ার্ক সমস্যা হয় মায়া সেই কল কেটে যাচ্ছে বারবার। মায়া বুঝতে পারল গুহার ভেতরে নেটওয়ার্ক সমস্যাজনিত কল করা যাচ্ছে না। তাই মায়া এগিয়ে বসলো গুহার সামনে। অল্প উঁকি মেরে মাথা বের করে গাছপালার আড়াল হতে দেখলো বাইরে কেউ আছে কিনা। আশেপাশে তেমন কাউকে দেখা না গেলেও ছেলেগুলোর খাক ছেড়ে ডাকাডাকি শব্দ কানে আসছে মায়ার। আতঙ্কিত মায়া খুবই সতর্কতার সহিত গায়ের হিজাবটা দিয়ে ফোনের আলো আটকে কল মেলালো আরিফকে। আরিফের ফোনে চার্জ না থাকায় বন্ধ পেতেই মায়া ভীষণ অসহায় বোধ করল। বিপদের সময় ভাইকে না পেয়ে সাহসী মায়া নিঃশব্দে ঝরঝর করে কেঁদে উঠল। মায়ার এত বিপদের সময় যদি আরিফকে না পায় তাহলে মায়ের মৃত্যু নিশ্চিত। কারণ একমাত্র আরিফই মায়ের আশেপাশে আছে। আর আরিফ পারবে বাসগুলো পুনরায় ফেরত এনে মায়াদের বাঁচাতে। অসহায় মায়া আর সাহস ধরে রাখতে না পেরে যখন নাক টেনে নিঃশব্দে কাঁদতে লাগলো, তক্ষুনি রাফা এগিয়ে এসে মায়াকে সাহস দিয়ে বলল, তোর ভাইয়ের নাম্বারে কল না গেলে অন্য কাউকে কল দে না মায়া।
স্যারদের কারো নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে। বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা। এখান থেকে উঠতে হবে আমাদের। নয়তো ছেলেগুলোর হাতে ধরা পড়ে যাব যে কোনো সময়। রাফার কথায় মায়া ওকে জানালো কোনো স্যারদের নাম্বার ওর মুখস্থ নেই। এমনকি নিজের ফোনটাতেও কল দিতে পারছে না জুইয়ের কাছে। কারণ মায়া নিজেই সেই ফোনের সিম খুলে রেখেছিল যাতে রিত কল দিতে না পারে। এই অবস্থায় মায়া নিজের পরিবারের কারো কাছেও কল দিতে পারবে না। তাহলে সমস্যা আরও বাড়বে। স্যারদের কারো নাম্বারও মায়া মুখস্থ জানে না। মায়া শুধু আরিফ, জুই আর বাড়ির কয়েকটা ফোন নাম্বার মুখস্থ জানে। আর ওর স্বামীর নাম্বারটাও মুখস্থ জানে। 1 মিনিট, মায়া ওর স্বামীর থেকে তো এই মুহূর্তে সাহায্য চাইতে পারে ওকে বাঁচাতে। মায়ের বিশ্বাস আরিফের থেকেও দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আজ যদি এখানে মায়ার শেষ যাত্রা হয় তাহলে ওর শেষ কথা হবে স্বামীর সাথে। মায়ার ওর স্বামীর কাছ থেকেও তো ক্ষমা চাওয়া উচিত। মায়া তাকে অমান্য করে আজ বিপদের মুখে পড়েছে। নিজেকে আর কতক্ষণ বাঁচাতে পারবে জানা নেই মায়ার। তবে এতটা বুঝতে পেরেছে মায়ের মৃত্যু আজ নিশ্চিত। হয়তো আর নাও ফেরা হতে পারে আপনজনদের মাঝে। চারপাশে জঙ্গি আর পাহাড়ি ডাকাতের উৎপাত। যে কোনো সময় মায়ারা ধরা পড়ে যাবে। এর আগে মায়াদের এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে বের হওয়ার আগে মায়া শেষবারের মতন নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চায়। ঠোঁট চেপে কান্না আটকিয়ে কাঁপা কাঁপা হাতে হৃদের নাম্বারে কল লাগালো মায়া। অল্প সময় নিয়ে হৃদের ফোনে রিং হতেই মায়ার মুখে হাত চেপে ঝরঝর করে কেঁদে উঠল। রাত তখন 11:50 ঘরে। হৃদ কফি হাতে ফাইল চেক করছিল কাপে চুমুক দিতে দিতে। সে মূলত রাত 1টার ফ্লাইটে যাবে দুবাই ব্যবসায়ী কাজে। সেজন্য একদম পরিপাটি হয়ে হাতের কাজগুলো সারছিল। হৃদের উপস্থিতি তার রুমে ছিল। বিগত দিনে মায়ের খোঁজ খবর হৃদের কাছে ছিল। হৃদ জানত তার বউ বাড়ি থেকে চট্টগ্রাম গিয়েছে আজ 10 দিন হলো। হৃদের সাথে মায়ের যোগাযোগ না থাকলেও সেখানকার ছেলেপেলেগুলো হৃদকে তার বউয়ের খবরাখবর দিয়ে থাকতো। কিন্তু বিগত 3 দিন ধরে হৃদের কাছে মায়ের খবর তেমন একটা ছিল না। তার কারণ হৃদ আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশ এসেছিল। এখন আবার দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকে দুবাই চলে যেত, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রিচেকের জন্য বাংলাদেশ থেকে দুবাইয়ের টিকিট করতে হয়। সেই সন্ধ্যার পর থেকে হৃদ ফ্রেশ হয়ে নিজের ফাইলগুলোই রিচেক করছিল। এর মাঝখানে আননোন নাম্বার থেকে কল আসায় হৃদ ফাইল থেকে এক পলক দৃষ্টি উঠিয়ে ফোনে চোখ বুলিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগী হলো। অপরিচিত নাম্বার তার কখনো রিসিভ করা হয় না, তাই মায়ের কলটিও স্বাভাবিকের ন্যায় রিসিভ করা হলো না। কিন্তু পরপর একইভাবে একই নাম্বার থেকে অনবরত কল আসায় হৃদ বিরক্ত হয়ে হাতের ফাইল আর কফিটা রেখে দিল টেবিলে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে তুলতেই মায়ের ফোঁপানোর শব্দে হৃদের মস্তিষ্ক টনক নড়ে উঠল। সে বুঝতে পারল এই অসময়ে তার বউ কল করেছে। বৈদ্যুতিক শক লাগার মতো হৃদের শরীরে রক্ত টকবগিয়ে উঠল মায়ের ভয়ার্ত কান্নায়। হৃদ অস্থির গলায় মায়াকে শুধালো, জান, জান, কি হয়েছে? কান্না করছো কেন? কোনো সমস্যা? হৃদের আদুরে গলায় ঝরঝরে কেঁদে উঠল আতঙ্কিত মায়া। এতক্ষণ সাহসী নারী হয়ে থাকলেও হৃদের আদুরে গলায় ভীষণ দুর্বল হয়ে উঠল মায়া। নারী তার শখের পুরুষের কাছে এমনই দুর্বল হয়। প্রমাণ মায়া নিজেই। আমাকে বাঁচান নেতা সাহেব। আমি মনে হয় আর আপনার কাছে ফিরতে পারবো না। আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি। সেজন্য ভাগ্য আজ আমাকে আপনার কাছে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার আর এক জনমের বেঁচে থাকার ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল। আমি মরে যাব নেতা সাহেব। ওরা আমাদের বাঁচতে দিবে না। মায়ের হিসকি তোলা কান্নার দরুন খুবই ফিসফিসে কানে বাটন ফোনটি চেপে হৃদকে উক্ত কথাগুলো বলল মায়া। চারপাশে ঘুটঘুটে অন্ধকারে নিস্তব্ধতায় মায়া অল্প স্বরে কথাগুলো যেন প্রতিধ্বনিত হচ্ছে বারবার। আতঙ্কিত মায়া ফোনের আলোটা ও গায়ের হিজাবটা দিয়ে চেপে ধরে রেখেছে ভয়ে, যাতে আলোটা বাহিরে না যায়। হৃদ মায়ের আতঙ্কিত স্বর আর ভাঙা গলার কথায় বুঝতে পারল পরিস্থিতি ঠিক নেই। তার বউ ভালো নেই। রাত তখন প্রায় 11:30টার ঘরে। হৃদের উপস্থিতি ঢাকা আর মায়া চট্টগ্রামে। মায়ের কি হয়েছে সেটাও জানে না সে। হৃদ কিছু বলবে তার আগে মায়া আবারও একই ভঙ্গিতে ফুঁপিয়ে ওঠে কান্নায়। হৃদ খই হারায়। মন মেজাজ দুটোই হারিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। মায়া শুনতে পায় ফোনের ওপাশে হৃদের সচিৎকার, সেই সাথে ভাঙচুরের তাণ্ডব। মায়া আতঙ্কিত হতে হৃদের চিৎকার ভেসে আসে ফোনের ওপাশ থেকে। হৃদ, এই হৃদ, কই আছিস তুই? লোকেশন বল। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হিসকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চেপে বলতে চাইল, আমি জানি না কোথায় আছি। আশেপাশে কিচ্ছু চিনি না।
ওরা আমাদের খুঁজছে। ওরা ওরা পাহাড়ি জঙ্গি। আমাদের মেরে ফেলতে চায়। প্লিজ, আপনি আমাদের বাঁচান। আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি। আপনার জন্য বউ সাজা হয়নি। আপনাকে নিয়ে এক জনমের স্বপ্ন বোনা বাকি। আমাকে বাঁচান নেতা সাহেব, প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না। প্লিজ, আমাদের সাহায্য করুন। মায়ার কান্নায় হৃদের মন অস্থির হলো, ছটফটে ব্যাকুল হলো মস্তিষ্ক। হুট করেই যেন হৃদ বুঝতে পারল তার বউকে ছাড়া সে একেবারেই অচল। এই মেয়ের কিছু হবে ভেবেই যেন তার নিঃশ্বাস আটকে আসছে। আল্লাহ না করুক তার বউয়ের কিছু হলে। এর বেশি ভাবতে পারল না হৃদ। নিঃশ্বাস আটকে আসার মতো থমকে দাঁড়ালো। বলিষ্ঠ হাত জোড়ায় কম্পন অনুভব করল মুহূর্তে। হৃদ নিজে সেই কম্পিত হাতের দিকে তাকালো। ডান হাতটা রক্তে ছুপছুপ। হয়তো তখন টেবিলের জিনিসপত্র ছুঁড়ে ফেলার মধ্যে ধারালো কিছু লেগে কেটে গেছে। তাজা রক্তে ব্যথা তার অনুভব হলো না, বরং ভীষণভাবে বুক কাঁপল। কলিজা নড়ছে বউয়ের বিপদের কথা শুনে। হৃদের এতদিন মনে হতো বউকে শুধু সে পছন্দ করে, হৃদ চাইলে ঠিকঠাক সংসার করার মতন। কিন্তু এখন মনে হচ্ছে তার পুরো দুনিয়া ঘুরে এই মেয়ের আগে পিছে। এই মেয়ের শূন্যতা সে নিতে পারবে না। হৃদের সাধ্যের বাহিরে বউকে হারিয়ে বাঁচা। অস্থির উত্তেজিত হৃদের কণ্ঠস্বর কমে আসলো অসহায়ত্বে। এই প্রথম মনে হলো হৃদ অসহায়, ভীষণভাবে অসহায় এই নারীর সামনে। তার ক্ষমতা, টাকা পয়সা কিচ্ছু কাজে দিচ্ছে না। সে পারছে না বউকে সেভ করতে। অস্থির হৃদ ব্যাকুলতা চেপে ধীর গলায় মায়াকে শুধালো, যান, যান, রিল্যাক্স। এই তো আমি আছি। কিছু হবে না তোমার। শুধু একবার ঠান্ডা মাথায় বলো তুমি কোথায় আছো। আশেপাশটা চেনার চেষ্টা করো যান। হৃদের নরম স্বরের পেছনে তীব্র অস্থিরতা ঠাহর করতে পারল না ফোনের ওপাশে থাকা মায়া। বরং একইভাবে ফোঁপানো গলায় মায়া বলল, আমি জানি না তো কোথায় আছি। আশেপাশে কিচ্ছু চিনতে পারছি না অন্ধকারে। আমাদের কলেজ বাস আমাদের রেখে চলে গেল অনেক আগেই। বিগত 2 ঘন্টা ধরে আমি আর আমার এক ফ্রেন্ড এই পাহাড়ের মাঝে দৌড়াচ্ছি জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচতে। এখন আর দৌড়ানোর শক্তি নেই নেতা সাহেব। আমরা দুজনেই আহত। পাহাড়ের একটা গুহায় লুকিয়ে আছি। আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো জানি না। আশেপাশে জঙ্গি ছেলেগুলো আমাদের খুঁজছে। ধরতে পারলে সব শেষ। ইজ্জত আর আপনাকে দুটোই হারাবো নেতা সাহেব। প্লিজ, আমাদের সেভ করুন। প্লিজ, প্লিজ। মায়ের আকুতি কথায় হৃদ মেজাজ খারাপে রক্ত টকবগিয়ে উঠল রাগে রিড়ি করে। সে পারছে না মায়াকে চিবিয়ে খেতে। তার না করার সত্ত্বেও মায়ের ট্যুরে যাওয়ার বিষয়টা হৃদের মেজাজ খিচালো। হাতের কাছে থাকা কফির মুখটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারতে মারতে চিল্লালো হৃদ, কই গেছিলি তুই আমাকে না বলে? হৃদ, হৃদ, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যদি তোর কিছু হয় আমি সব শেষ করে দেব হৃদ। আমা হৃদের বাকি কথাগুলো শেষ করার আগেই টুটটুট শব্দ করে মায়া কলটি কেটে যেতেই হৃদের পাগলামো আরও বাড়ল। হৃদ বুঝতে পারছে তার বউ খারাপ কোনো জঙ্গির হাতে পড়েছে। হৃদের মন মস্তিষ্ক অচলে কম্পিত হাতে দ্রুত কল মেলালো মায়াকে। অথচ রাফার ফোনের ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল। মায়া হ্যালো হ্যালো বলে পুনরায় সময় ব্যয় না করে হৃদকে কল করতে গিয়ে বুঝতে পারল ফোনে ব্যালেন্স না থাকার বিষয়টি। বিপজ্জনক অবস্থায় মায়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তার আগেই উচ্চস্বরে মুঠোফোনটি বেজে উঠল অন্ধকার নিস্তব্ধতা কাটিয়ে। ফোন সাইলেন্ট না থাকায় সেই শব্দ আশেপাশে ছড়িয়ে পড়তেই মায়া তাড়াহুড়ো করে কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল আশেপাশে জঙ্গি ছেলেগুলোর মাঝে হইচই। মায়ের ফোনের শব্দে তাদের কানে ততক্ষণে পৌঁছে গেল এবং সেই শব্দ ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেগুলো একত্র হয়ে খোঁজ করল মায়াদের। ভাগ্য খারাপ হওয়ায় মায়া হৃদের কল রিসিভ করে হ্যালো বলার আগেই গুহার বাইরের উপস্থিতি পেল সেই ছেলেগুলোর। আতঙ্কিত মায়া হৃদের ফোনটি রিসিভ করেও চুপ করে রইল ভয়ে। জড়সড় অবস্থায় গুহার ভেতরে ছিটিয়ে বসতেই ফোনের ওপাশে হৃদের অস্থির অনবরত ডাকাডাকি শুনতে পেল। মায়া হৃদের ফোন দু হাতে মুঠোয় চেপে চুপ করে যেতেই গুহার বাইরের জঙ্গি ছেলেগুলোর হইচইয়ের কথা শোনা গেল। ঝরঝরে চট্টগ্রামের ভাষায় বলতে শোনা গেল একে অপরকে, এই খোঁজ খোঁজ। ফোনের আওয়াজটা এই দিকটায় থাইকেই আইছে। মায়া দুইটা মনে হয় আশেপাশে কোনোখানে লুকাইয়া আছে। তাড়াতাড়ি খোঁজ। শালি দুইটারে পাইলে জীবনের কষ্ট দিয়া মারুম। মারুফ নামে ছেলেটির কথায় তৎক্ষণাৎ সায় জানালো তিতাস নামের হ্যাংলা পাতলা ছেলেটি। মায়ের ওপর ক্ষোভ প্রকাশ করে বলতে লাগলো, হ ভাই, নতুন মায়ের দ্বারে একটু বেশি কষ্ট দিতে হইব। হেতি আমাকে সাফিনের অবস্থা খারাপ কইরা দিছে। হের মাদাটা ফাটাইয়া ভাগ ভাগ করে দিছে। এই মাইয়া বহুত চালাক।
আমাকে এত দৌড়ের উপরে রাখছে এই মাইয়াডা। এই শালিরা আগে ধর্ম সবাই মিলে। কষ্টকারে কয় সব আজকে রাইতেই বুঝামু। এই শালি আশেপাশে কোনোখানে লুকাইয়া আছে। তোরা তাড়াতাড়ি খোঁজ। আবার পালাইবার আগে। ছেলেগুলো চিল্লাচিল্লির কথা ফোনের ওপাশের হৃদের কানেও পৌঁছালো। এই প্রথম আতঙ্কে হৃদের বুক কাঁপল থরথর করে। মনে হলো হৃদের দুনিয়া ঘুরছে। থমকে যাওয়ার মতন হৃদের দুনিয়াটা শেষ হয়ে যাবে মুহূর্তে। হৃদ আর কিছুই করতে পারবে না। তার বউ বিপদের মুখে দাঁড়িয়ে আর হৃদ ঢাকায় নিজের বাড়িতে। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে হৃদের যতটা সময় লাগবে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যাবে। তার বউকেও চিরতরে হারিয়ে ফেলবে। হারানোর ভয়ে হৃদের সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে উঠল শরীর। দুর্বলতায় শরীরের শক্তি খুইয়ে পড়তেই পাশের টেবিলটা শক্ত করে আঁকড়ে ধরল। ফোনটা কানে চেপে কম্পিত স্বরে হৃদ বলল, আমার জন্য নিজেকে কিছুক্ষণ সেফ রাখতে পারবে বউ? ওয়াদা করছি বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাকে। তোমার জামাই সুপারম্যান হয়ে হলেও পৌঁছাবে তোমার কাছে। শুধু একটুখানি রক্ষা করবে নিজের জান। হৃদের দুর্বলতার ভাষা মায়ের কান্নার কারণ হলো। অসাবধানতার বশে ফের ফুপিয়ে কেঁদে উঠতেই বাইরের ছেলেগুলো ঠাহর করতে পারল মায়াদের উপস্থিতির ঠিকানা। হইচয়ে ছেলেগুলো গুহার সামনে আসতেই মায়া হৃদের কথার উত্তর করার আগে আতঙ্কে ফোন হাতে নিয়ে অপর হাতে রাফার হাতটা চেপে গুহার ভিতরের পথে হামাগুড়ি দিয়ে প্রাণপণ দৌড়ালো বাইরের রাস্তায়। ততক্ষণে ছেলেগুলো বন্ধ গুহার মুখ খুলল মায়ের ঢেকে দেওয়া গাছপালা টেনে সরিয়ে। হামাগুড়ি দিয়ে বসে সবার ফোনের আলো গুহার ভেতরে ফেলতেই দেখল মায়া রাফাকে নিয়ে গুহার ভেতরের পথে চলে যেতে। হইচয়ে চিৎকারে মারুত ছেলেটি আগে চেঁচালো। সবার উদ্দেশ্যে বলল, এই তো শালে দুইটারে পাইছি। এইবার কই যাইব? কই? এইবার যাইব কই? ধরা তো পড়বই। এই তিতাস, তুই পলাশরে নিয়া গুহার ভিতরে ঢুক। আর আমি রাসেল, সুজন, রতন, মানিক এই গুহার শেষ মাথায় গিয়া দাঁড়াই। শালে দুইটা বাইর হইলেই কেল্লা ফতে। এই চল চল সবাই। মাইয়া দুইটা বাইর হইবার আগেই ধরতে হইব। মারুত ছেলেটির কথায় তৎক্ষণাৎ তিতাস আর পলাশ নামক ছেলেটি গুহায় ঢুকল মায়াদের পিছু পিছু। বাকি ছেলেগুলো অন্ধকার রাস্তা দৌড়ালো গুহার শেষ রাস্তার দিকে, যেটা দিয়ে মায়াদের বের হওয়ার কথা। চারদিক থেকে বিপদে ঘেরা মায়া তখনও প্রাণপণ চেষ্টা করছিল দ্রুত বের হতে। এই গুহায় যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। আতঙ্কিত মায়া রাফা অনুভব করলো ওদের পিছন পিছন জঙ্গি ছেলেগুলো প্রবেশ করছে গুহায়। বাঁচতে হলে ওদের এই মুহূর্তে কি করতে হবে জানা নেই। তবে মায়া যে কোনো বিনিময়ে নিজের ইজ্জত খুইয়ে মরতে চায় না। মরার হলে সে এমনিই মরবে। মুঠোফোনে হৃদের কলটি অনেক আগে বিচ্ছিন্ন হয়ে গেছে, যথেষ্ট নেটওয়ার্কের সংযোগ না থাকায়। হৃদ মায়াকে বারবার কল দিবে সেটা মায়া জানে, কিন্তু মায়ার কিছুই করার নেই। এই মুহূর্তে মায়া প্রাণ বাঁচানোর দায়ে দৌড়াচ্ছে না, বরং ইজ্জত খোয়ানোর ভয়ে পালাচ্ছে। ভাগ্যক্রমে গুহার শেষ মাথায় আসতেই মায়া দেখল এই গুহার দুটো সরু পথ দুদিকে চলে গেছে। প্রথম অবস্থায় মায়া বুঝল না ডান দিকে যাবে নাকি বাম দিকের রাস্তায় যাওয়া উচিত। সময় নষ্ট না করে অনবরত আল্লাহর নাম নিতে নিতে ঘুরে গেল বামের রাস্তায়। ভাগ্য সহায় হয় সেফলি গুহার থেকে বের হতেই দেখল ওদের থেকে অনেক দূরে গুহার অপর মুখে সবাই উৎপেতে দাঁড়িয়ে মায়া রাফাকে ধরতে। আতঙ্কিত রাফা কিছু বলবে তার আগে হঠাৎ পায়ের টান অনুভব করতেই দাঁড়িয়ে থাকা রাফা উল্টে পড়ল মাটিতে। রাফার চিৎকারে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মায়াদের দেখতে পেয়ে হইচয়ে এদিকটায় দৌড়ালে মায়া দ্রুত রাফাকে টেনে ধরতে চেয়ে বুঝতে পারল গুহার ভেতরে থাকা তিতাস ছেলেটি রাফার পা আঁকড়ে ধরে আছে যেতে না দিয়ে। তাড়াহুড়োয় মায়া কি করবে বুঝতে না পেরে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে মারল গুহার ভেতর। পাহাড়ি লাল বালু মুঠো ভর্তি নিয়ে অনবরত ছুঁড়ে মারায় মুহূর্তে চেঁচালো তিতাস আর পলাশ নামক ছেলে দুটো। মায়ের হঠাৎ বালুর আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তারা। নিজের চোখ বাঁচাতে রাফার পা ছেড়ে দিতেই মায়া রাফাকে টেনে তুলে ফের দৌড়ালো পাহাড়ের উঁচু পথে। বেখেয়ালি মায়া রাফাকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়োয় হাতের ফোনটা সেখানে ফেলে আসলো। কিছুটা পথ দৌড়াতে দৌড়াতে কানে আসলো ফোনের রিংটনের শব্দ। আতঙ্কিত মায়া পিছন ঘুরে দেখল গুহার সামনে অল্প আলোয় ফোনটি বাজছে। হয়তো হৃদের কল এসেছে, কিন্তু ফিরে গিয়ে ফোনটা তুলে আনার সুযোগ মায়ার আর ছিল না। ততক্ষণে মায়ার পেছনে জঙ্গি ছেলেগুলোও ছুটছিল। অসহায় মায়া হু হু শব্দে কেঁদে উঠল। এমন অসহায় পরিস্থিতিতে মায়ার শুধু হৃদের কথাই মনে পড়ছে। মনে হচ্ছে এই যাত্রায় মায়া বেঁচে যাক। জীবন একটা সুযোগ দিক মায়াকে ওর স্বামীর কাছে ফিরে যাবার। মায়ের কত স্বপ্ন জীবনকে নিয়ে। আজ যেন সব শেষের পথে লাগছে এই অন্ধকার পাহাড়ের পথে দৌড়িয়ে।